হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আদাব। এটি হচ্ছে বাংলা ক্লাসের মধ্যে ষষ্ঠ ক্লাস। এর আগে আমি আরও 5টি ক্লাস দিয়েছি। 5টি ক্লাসের মধ্যে একটি হচ্ছে ম্যারাথন। আপনারা সবাই সবার প্রথমে ম্যারাথনটি দেখবেন। ম্যারাথন দেখার পর আপনি এই প্রশ্নগুলো দেখবেন, কারণ ম্যারাথনের মধ্যে 5 ঘন্টার ম্যারাথন। সেই ম্যারাথনে 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত যত সব কোয়েশন ছিল, তাই সব কোয়েশন আমি এক ভিডিওতে কভার করে দিয়েছি। তাই আপনি এই কোয়েশনগুলো প্রথমে দেখবেন না, প্রথমে সিম্পল টু কমপ্লেক্স যাবেন। সবার প্রথমে ম্যারাথনটি কমপ্লিট করার পর যে সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো আছে, আপনি সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো দেখবেন। আমি প্রায় 10টি ক্লাস দেব। ওই 10টি ক্লাসের মধ্যে যতটি কোয়েশন আছে সব কোয়েশন কভার করে দেব। আজকে হচ্ছে ষষ্ঠ 6টি ক্লাস। আমি তারপরে আরও 4টি ক্লাস দেব। 4টি ক্লাসে 10টি বা 12টি ক্লাস বা 13টি ক্লাস এরকমই বাংলার দেব। তারপরে ইভিএস দেব বা সিডিবি দেব, অন্যান্য সাবজেক্ট দেব। কিন্তু আপনারা সবার প্রথমে যে ম্যারাথন আছে সেটি কমপ্লিট করে তারপর এই কোয়েশনগুলি দেখবেন। ম্যারাথনে যদি সাউন্ডের কোনো অসুবিধা হয় তাহলে আপনি আমার সাউন্ডটি অফ করে দেবেন, শুধু আপনি নিজে নিজে পড়বেন। নিজে নিজে পড়লেই আপনার একটি আইডিয়া হয়ে যাবে। যদি আমার কথাবার্তা শুনতে যে আমার সেটি ম্যারাথনটি আমার একদম প্রথম, তাই আমি ভালোভাবে হয়তো নাও বলতে পারি। তাই আপনি কিন্তু সব কোয়েশনটি আপনি একবার কভার করবেন। কভার করার পর তারপর আপনি এই যে অনলাইনের কোয়েশন একটু কঠিন, এখন যে একটু কঠিন কোয়েশন দেয়, তাই এই কঠিন কোয়েশনগুলো দেখতে হলে আগে সহজগুলি দেখতে হবে। তাই আজকের ভিডিও শুরু করা যাক। প্রেরণাপ্রসূত মানসিক যোগ্যতার সহজাত ধারণা যা শিশুকে ভাষা অর্জন এবং উৎপাদনের যোগ্য করে তোলে, সেটি হলো ভাষা শিখন সূচক, ভাষা বিকাশ যন্ত্র, ভাষা অর্জন মাধ্যম, ভাষা উপলব্ধি। সেটি হচ্ছে ভাষা অর্জন। আর ভাষা অর্জন কি সেটা আমি আগে ভিডিওতে অনেকবার বলেছি। ভাষা অর্জন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আর সহজাত ধারণা মানে মানুষ, এই নম চমস্কি বলেছেন মানুষের মস্তিষ্কের মধ্যে একটি ডিভাইস আছে এলএডি। সেই এলএডির দ্বারা প্রত্যেক মানুষই ভাষা শিখতে সক্ষম হয়। এলএডির ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আর এই নম চমস্কি হচ্ছেন একজন নেটিভিস্ট। 2-3 মাসের বাচ্চারা শব্দের মতো একক স্বর উচ্চারণ করে। ভাষা বিকাশের এই স্তরটিকে বলা হয় কুইং। একটি শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা প্রকাশিত জটিল ধারণা প্রকাশ হলোফ্রেস্টিক। কলধ্বনি বেবলিং। একটি শব্দ ওয়ান ওয়ার্ড। এই যে হলোফ্রেস্টিক যেটি আছে, এটি হচ্ছে ওয়ান ওয়ার্ড। যখন ওয়ান ওয়ার্ড বলা হয়, ওয়ান ওয়ার্ড সেন্টেন্স, এটাকে বলে হলোফ্রেস্টিং। আর কুইং, যখন বাচ্চাটি একক স্বর উচ্চারণ করে তখন তাই সেই স্টেজকে কুইং বলা হয়। কুইংয়ের স্টেজ হচ্ছে 6 উইকস। 6 উইকস। সিক্স উইকস হচ্ছে কুইং। আর বেবলিং, কলধ্বনি, এটা বাচ্চা কি করে কনসোনেন্ট এবং ভায়োলকে মিক্স করে কথা বলে, যে স্বরটি বার করে সেই হচ্ছে কনসোনেন্ট অ্যান্ড ভায়োলের সাথে সংযুক্ত করে, সেটি হচ্ছে বেবলিং। বেবলিংটা অনেক ইম্পর্টেন্ট। এই কোয়েশনের উত্তরটি হচ্ছে কুইং। আর সবার প্রথম স্তরটি হচ্ছে ক্রাইং। ক্রাইংয়ের সময় হলো 0 থেকে 2 মাস পর্যন্ত। আর 6 উইকস থেকে 3 মাস। যখন 3 মাস হয়ে যাবে তখন সে যে আওয়াজ বার করবে সেটি হবে কুইং। তারপরে 6 মাসের মধ্যে বেবলিং। অনুশীলন এবং অভ্যাসের মাধ্যমে ভাষা শেখা হয়। ভাষা শেখানোর এই ধারণা কার সাথে সমর্থিত? অভ্যাস। অভ্যাস যখনই আসবে, অভ্যাসের সাথে বিএফ স্কিনার, লেভ ভাইগস্কি, নম চমস্কি, জিন পিয়াজে। অভ্যাস যখন আসবে তখন
বিএফ স্কিনার। অভ্যাস, ত্রুটি এইসব বিএফ স্কিনার বলেন। বাকিরা সব বলেন অ্যাক্টিভ থাকেন। একটি দ্বিতীয় শ্রেণীতে ছাত্ররা বিভিন্ন ভাষাগত পরিবেশ থেকে আসে। শ্রেণীর এই বহুভাষিকতা পরিবেশ একজন শিক্ষকের জন্য বাধা হয়ে দাঁড়ায় যিনি ক্লাস পড়াচ্ছেন। বহুভাষিকতা কি বাধা হয়ে দাঁড়াবে? মাল্টিলিঙ্গুয়ালিজম এজ এ রিসোর্স একটি প্রতিবন্ধক, কারণ ভাষা শিখনে এটি বিভ্রান্তির সৃষ্টি করে। এটা কি বিভ্রান্তির সৃষ্টি করবে বহুভাষিকতা? ভাষা শিখনের উৎস হিসেবে এটি ব্যবহার করা যেতে পারে। নতুন ভাষা শিখনের ক্ষেত্রে এটি বিভ্রান্তিমূলক। এটি বিভ্রান্তিমূলক করবে না। যে ভাষা শিখবে, নতুন একটি ভাষা শিখবে, তখন তার একটি উৎস হিসেবে ব্যবহার করতে পারবেন। মাদার টাং মাল্টিলিঙ্গুয়ালিজম এজ এ রিসোর্স। যখন দেখবেন মাল্টিলিঙ্গুয়ালিজম, তখন ভাববেন এজ এ অ্যাসেট, এজ এ রিসোর্স। নিচের কোনটি সক্রিয় শ্রবণ পদ্ধতি নয়? মানে অ্যাক্টিভ লিসেনিং। শ্রবণ পূর্ব বিশ্লেষণ, সুসংগঠিত সংকলাপ শ্রবণ, পূর্বানুমান, দলগত শ্রবণ। যখন আপনি পূর্বানুমান করবেন তখন এটি সক্রিয় শ্রবণ হবে না। বাকি যে তিনটি অপশন আছে সেখানে সক্রিয়, অ্যাক্টিভ। গ্রাহ্য শব্দভাণ্ডার হলো সেই শব্দগুলি যা গ্রাহ্য শব্দভাণ্ডার কি? কেউ দেখে বা শুনে তাদের চিনতে পারে, কেউ পাঠ থেকে তা বুঝতে পারে, কেউ অন্যের কথা শুনে গ্রহণ করে, কেউ তার সক্রিয় শব্দ তালিকা ব্যবহার করে। এটি হচ্ছে গ্রাহ্য শব্দভাণ্ডার। কেউ দেখে, যখন কোনো একটি শব্দ দেখবে, দেখে বা শুনবে, যখন কোনো শব্দ শুনবে, শুনে সে অ্যাক্টিভ ভোকাবুলারি অ্যান্ড প্যাসিভ ভোকাবুলারি। কেউ যখন দেখে এবং শুনে চিনতে পারবে, সেটা হবে গ্রাহী শব্দভাণ্ডার। দ্বিতীয় শ্রেণীর ছাত্র রবিকান্ত লেখার সময় শব্দ এবং অক্ষর তৈরিতে অসুবিধার সম্মুখীন হয়। তার লিখন স্বচ্ছ এবং সঙ্গতিপূর্ণ নয়, এটি বলা হয়। তার যে লিখতে অসুবিধা হচ্ছে, সেই লিখার সঙ্গে কিসের সম্পর্ক? এটি আগের প্রশ্নে বারবার এসেছে, আমি বলেছি। ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফেজিয়া। ডিসফেজিয়া ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্ক। ডিসক্যালকুলিয়া যখন ম্যাথস করাবেন, ম্যাথসের যে অসুবিধা হবে, তখন হবে ডিসক্যালকুলিয়া। ক্যালকুলিয়া মানে ক্যালকুলেশন দিয়ে মনে রাখবেন যে ক্যালকুলেশন কিসের সাথে হয়? ম্যাথসের সাথে। ম্যাথসের কোয়েশন হলে কি হবে? ক্যালকুলিয়া। আর ডিসলেক্সিয়া পড়ার বিভ্রান্তি, রিডিং ডিসঅর্ডার, যেমন বি কে ডি পড়ে এবং ডি কে বি পড়ে। তারপর ডিসগ্রাফিয়া, যখন লেখার সমস্যা হবে তখন ডিসগ্রাফিয়া হবে। একটি শিশুকে লক্ষ্য ভাষায় দক্ষ বলা যাবে যদি সে, মানে তার টার্গেট ল্যাঙ্গুয়েজে তাকে দক্ষ বলা হবে যদি সে, কি অপশন হবে? যথাযথ শব্দ তালিকা জানে কিন্তু নিয়মিত তা ব্যবহার করে না। সে জানে কিন্তু ব্যবহার করতে পারে না, তাকে তো দক্ষ বলা যাবে না। গৃহের ভাষায় পড়তে বা লিখতে পারে। লক্ষ্য ভাষা স্বচ্ছন্দে এবং নির্ভুলভাবে ব্যবহার করতে পারে। উপলব্ধি করতে সমর্থ হয় যা সে বলছে। লক্ষ্য ভাষা, তার যে টার্গেট ল্যাঙ্গুয়েজ, সেটি সে নির্ভুলভাবে ব্যবহার করতে পারে। তার যে ব্যবহার, যখন সে ব্যবহার করতে পারবে তখন তাকে দক্ষ বলা যাবে। আর যদি ব্যবহার করতে না পারে তাহলে সে দক্ষ নয়। চতুর্থ স্তরের তার শিক্ষার্থীদের বোধ পরীক্ষণের মূল্যায়ন নাদিরাকে এখনই করতে হবে। নিচের কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত কার্য যা নাদিরা তার ছাত্রকে দিতে পারে তা নির্বাচন করুন। পাঠটি পঠিত বিষয়ের শ্রুতি লিখন মানে ডিকটেশন। পঠনে 4-5টি সুবিধা লেখা। তোমার নিজের ভাষায় গল্পটি পুনরায় বলা। পাঠ থেকে গৃহীত শব্দগুলি দিয়ে বাক্য রচনা করা, মানে সে কতটুকু বুঝেছে। যখন একটি পাঠ পড়াবেন, পাঠ পড়ানোর পর সে কতটুকু বুঝেছে সেটা কিভাবে জানবেন? তখন আপনি বলবেন যে তুমি এখন যা বুঝেছ তোমার নিজের ভাষায় এটি বলো। তখন তার বোধ পরীক্ষণ হবে।
একজন শিক্ষক তার ছাত্রদের প্রদত্ত বিষয়ে ৬টি বাক্য বলতে বললেন। এই প্রক্রিয়া তিনি ক্লাসের বাকি ছাত্রদের সেই সহপাঠীদের মূল্যায়ন করতে বললেন। যখন তারা বলবে, এই ধরনের মূল্যায়নকে বলা হয় আত্মমূল্যায়ন, ব্যক্তি মূল্যায়ন, দল মূল্যায়ন, সহপাঠী মূল্যায়ন। সহপাঠী মূল্যায়ন সেলফ অ্যাসেসমেন্ট, ব্যক্তি মূল্যায়ন মানে সেলফ অ্যাসেসমেন্ট। যখন আপনি একটি ছাত্রকে একটি এসে লিখতে বললেন, এসে লেখার পর তখন সে আপনার কাছে এনে দিল তার কপিটি, তখন আপনি বলেন তুমি নিজে নিজে এটার মার্ক দেও, তুমি কত দিবে এখানে, তখন সেটি হবে সেলফ অ্যাসেসমেন্ট। আর গ্রুপ অ্যাসেসমেন্ট মানে গ্রুপের মধ্যে। সহপাঠী মূল্যায়ন, পেয়ার অ্যাসেসমেন্ট, যখন যে তাদের মধ্যে ছাত্রদের ৬টি বাক্য এই প্রতিক্রিয়া তিনি ক্লাসের বাকি ছাত্রদের সহপাঠী মানে তার বন্ধুদের পেয়ার, এটা হচ্ছে পেয়ার অ্যাসেসমেন্ট। তার পেয়ার অ্যাসেসমেন্ট করাচ্ছেন তিনি, কারণ তার গ্রুপ আছে, তার ফ্রেন্ড সার্কেল, সেখান দিয়ে তিনি মূল্যায়ন করছেন। অনেক ভাষা জানেন যে ব্যক্তি তাকে বলা হয় দ্বিভাষী, একভাষী, বহুভাষী ভাষাবিদ। ভাষাবিদ হচ্ছে লিঙ্গুইস্টিক্স, যে ভাষা নিয়ে অধ্যয়ন করে, স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক। বহুভাষী হচ্ছে মানে মাল্টিলিঙ্গুয়ালিজম। একভাষী মানে মনোল্যাঙ্গুয়াল হচ্ছে যিনি একটি ভাষা জানেন। দ্বিভাষী যিনি দুইটি ভাষা জানেন। দুইটি ভাষা যিনি জানেন তাকে বলা হয় দ্বিভাষী বা বাইল্যাঙ্গুয়াল। একভাষী মনোল্যাঙ্গুয়াল। বহুভাষী মাল্টিলিঙ্গুয়ালিজম, বা এখানে আপনি বলতে পারেন পলিগ্লট। এই অপশনে যিনি অনেক ভাষা জানেন, একটি দুইটি নয়, তিনি ৪-৫টি ভাষা জানেন, তাকে বলে বহুভাষী বা পলিগ্লট। পঠন এবং লিখন দক্ষতার ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য? রিডিং অ্যান্ড রাইটিংয়ের জন্য কোনটি সত্য? পঠনে ভালো লিখন দক্ষতার কোনো প্রভাব পড়ে না, মানে রিডিংয়ের জন্য ভালো লেখার এটা কোনো প্রভাব পড়ে না। যে ছাত্ররা বেশি পড়ে তারা বেশি ভালো লেখক। যে ছাত্ররা ভালো লেখক তারা সর্বদা ভালো বানান পারে। পঠন এবং লিখন দক্ষতা সবসময় পৃথকভাবে শেখানো উচিত। যে ছাত্ররা বেশি পড়ে তারা বেশি ভালো লেখে। যে ছাত্র বেশি বেশি পড়বে সে ভালোভাবে সে লিখতেও পারবে। একজন শিক্ষক ছাত্রদের একটি অনুচ্ছেদ লিখতে বললেন। লিখন প্রক্রিয়ার শুরুতে একজন শিক্ষার্থী প্রথমে কী করা উচিত? যখন তাকে কিছু লেখার জন্য দিবে তখন সবার প্রথমে সে কী করবে? খসড়া পুনর্বিচার, রিভাইজ, অনুচ্ছেদ লিখন শুরু করা, বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা করা, ব্রেইনস্টর্ম, খসড়া সম্পাদনা করা, এডিট। যদি আপনি আগের ভিডিওগুলি দেখে থাকেন তাহলে এই আনসারটি আপনি করতে পারবেন। যখন আমি লিখব, লেখার পর আমি কি আমাকে লেখার জন্য দেওয়া হবে, তখন কি আমি তৎক্ষণাৎ লেখা শুরু করে দেব, না সবার প্রথমে আমি একটু চিন্তা করব মানে ব্রেইনস্টর্ম করব। তাই সবার প্রথম যে সেটি হচ্ছে ব্রেইনস্টর্ম করা। মূল্যায়ন প্রক্রিয়া সহপাঠী প্রতিক্রিয়া মানে পেয়ার অ্যাসেসমেন্ট। এটাই আগ্রহ করা উচিত, কারণ সহপাঠীরা প্রতিক্রিয়া যুক্তিযুক্ত নয় মানে নেগেটিভ। অভ্যাস করা উচিত নয়, কারণ এটি শিক্ষকের দায়িত্ব। লিখন দক্ষতার সঙ্গে নিয়মিত ব্যবহার করা উচিত। লিখন দক্ষতার সঙ্গে ব্যবহার করা উচিত এবং অন্যান্য 3টি দক্ষতার সঙ্গে নয়। সেটা কে বলল? লিখন দক্ষতার সঙ্গে নিয়মিত ব্যবহার করা উচিত। আপনি যে লিখছে তার ফ্রেন্ড সার্কেলের কাছে থেকে জানতে উৎসাহ দিবেন, বলবেন যে তোমার ফ্রেন্ডসদেরকে বলো কেমন তোমার লেখা হয়েছে, সেটা অনেক ভালো। বা যে কোনো পড়াশোনার জন্য তোমার ফ্রেন্ডসদেরকে জিজ্ঞেস করতে পারো আমার কতটুকু হচ্ছে বা না হচ্ছে, কেমন ভালো হচ্ছে। এই সহপাঠী পেয়ার অ্যাসেসমেন্ট যেটা, সেটা অনেক ভালো। কাল আমরা জলন্ধর যাওয়ার ছিল কিন্তু আমার ট্রেন মিস হয়ে গেছে। এই বাক্যটি কিসের উদাহরণ? কাল আমার জলন্ধর যাওয়ার ছিল, ধরুন কালকে আমি শিলচর যাব, কিন্তু আমার ট্রেন মিস হয়ে গেছে, এই বাক্যটি আমি বললাম। তখন কি হবে?
প্রথমে আমি কি করছি, দুটি ভাষা মিক্স করছি। এখানে দুটি ভাষা মিক্স বলতে, কাল আমরা জলবন্দর যাওয়ার ছিল, কিন্তু আমার এই জায়গা পর্যন্ত আমি বাংলা বলছি, কিন্তু যখন আমি ট্রেন শব্দটি আনলাম তখন আমি কি করলাম, মিস হয়ে গেল বা মিক্স হয়ে গেছে। তখন ট্রেন শব্দটি ইংরেজি শব্দ হয়েছে। যখন দুইটি ভাষা বা দুইটি থেকে তিনটি ভাষা বেশ ভাষা হবে, তখন যে আপনি ইউজ করবেন একটি ভাষার সাথে অন্য দুই তিনটি মিলিয়ে বলবেন, তখন সেটা হবে কোড মিক্সিং। আর কোড সুইচিং হচ্ছে কোড অপসারণ, কোড সুইচিং। আমি এখন বাংলায় বলছি, এখন আমি বাংলা বন্ধ করে শুধু ইংলিশে কথা বলতে যাচ্ছি, শুধু ইংলিশে বলেই যাচ্ছি। তখন আমি কি করছি, একটি ভাষা থেকে অন্য একটি ভাষা সুইচ করছি, সেটি হবে কোড সুইচিং। আর ট্রেন মিস হয়ে গেছে, সেটা হচ্ছে কোড মিক্সিংয়ের উদাহরণ, কারণ বাংলার সাথে আমি একটি ইংরেজির মিক্স করেছি শব্দ। ভাষা দক্ষতা অর্জনের পূর্বে বুদ্ধি এবং চিন্তার বিকাশ শুরু হয়, এবং ভাষা হলো চিন্তা প্রসূত। এই ধারণা কার দ্বারা সমর্থিত? ভাইগটস্কি, পিয়াজে, বেঞ্জামিন হর্ফ, স্কিনার। এই কোয়েশনটি আপনার মনে রাখতে হবে, কারণ এটি যে আছে, ভাষার চিন্তা এবং বিকাশ শুরু হয় এবং ভাষা হলো চিন্তা প্রসূত, এটি হচ্ছে আপনার মেমোরাইজ করতে হবে। এটি বলেছেন বেঞ্জামিন হর্ফ। বিদ্যালয়ে ভর্তি হয়নি এরূপ একটি শিশু একটি ভাষার বর্ণমালা চিনতে পারে এবং ধ্বনিগুলি শনাক্ত করতে পারে, কিন্তু ছোটো ছোটো শব্দ পড়তে তার অসুবিধা হয়। শিক্ষক তাকে শব্দগুলি পড়ায় সাহায্য করেন। শিক্ষক দ্বারা অনুসৃত এই পদ্ধতি হলো মুখস্থ করা, হাতে ধরে করা, সহপাঠী শেখানো, ভিত্তি স্থাপন। সেখানে শিক্ষক কী করছেন, তিনি ভিত্তি স্থাপন করছেন। এনইপি 2020 অনুযায়ী ভিত্তি স্তরের নির্দেশের ভাষাটি অবশ্য হবে প্রাইমারি স্কুলের যে ভাষা আছে। 2020 মতে, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসির মতে তাদের ভাষা কি হবে, ইংরেজি, হিন্দি, গৃহের ভাষা, সরকারি ভাষা। গৃহের ভাষা তাদের মাদার টাং ইউজ করা হবে। প্রাইমারি স্টেজে যে 1 to 5 মধ্যে আপনার কি করবেন, প্রাইমারি ভাষা ইউজ করবেন, তাদের মাদার টাং। ইংরেজি হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হিন্দি হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। পাঠ পড়ার পর শিক্ষক তার শিক্ষার্থীদের পাঠ সম্পর্কে তাদের নিজের ধারণা তৈরি করতে বলবেন। এই সহ দক্ষতাটিকে বলা যায় শব্দান্তর, পূর্বানুমান, সিদ্ধান্ত, সংক্ষেপীকরণ। এখানে তিনি যে পাঠ পড়ার পর তার নিজেদের ধারণা তৈরির জন্য বলবেন, সেখানে তিনি সিদ্ধান্ত করবেন। নিচের কোনটি ডিসলেক্সিয়ার বৈশিষ্ট্য নয়? বৈশিষ্ট্য নয় মানে একটি না হবে, বাকি দুইটি কি হবে? বর্ণ শব্দ চেনার অসুবিধা, সেটা হবে ডিসলেক্সিয়ার বৈশিষ্ট্য। ডিসলেক্সিয়া কি, যখন সে বর্ণ এবং শব্দ চিনতে অসুবিধা বোধ করে, পড়তে অসুবিধা বোধ করে। শব্দ এবং ধারণা বোঝার সমস্যা, সাধারণ শব্দ তালিকা সম্পর্কিত দক্ষতার সমস্যা, অক্ষর এবং শব্দগুলি হুবহু লেখার ক্ষেত্রে সমস্যা। যখন লেখার কথা আসবে তখন ডিসগ্রাফিয়া হয়ে যাবে, আর এইসব রিডিংয়ের সমস্যা হচ্ছে রিডিং ডিসঅর্ডার, ডিসলেক্সিয়া। আর ম্যাথসের যে সেটি হচ্ছে ডিসক্যালকুলিয়া, আর আরেকটি হচ্ছে কি ডিসগ্রাফিয়া লেখার সমস্যা। মিসেস রবিনা তার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনেকগুলি বাচনগত মানে স্পিকিং কার্যকলাপের আয়োজন করলেন। এর মধ্যে কোন কার্যটি সমগ্র শ্রেণীর বাচিক প্রক্রিয়ার জন্য যথোপযুক্ত? শিক্ষিকা কর্তৃক প্রদত্ত একটি অডিও
ভিজুয়াল যন্ত্র গল্প শোনা, ছোট ছোট দলে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করা, শিক্ষিকা শিক্ষার্থীদের সংকলন মুখস্থ করতে দেবেন এবং তারপর ক্লাসে তাদের অভিনয় সম্পর্কিত কার্য প্রক্রিয়া সেগুলি আবার বলতে বলবেন। উচ্চারণগত সমস্যার জন্য শিক্ষিকা শিক্ষার্থীদের ডেকে পাঠাবেন এবং তারা বলার পর সেগুলি পুনরাবৃত্তি এবং অভ্যাস করতে বলবেন। ছোট ছোট দলে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করা, এটি হচ্ছে সঠিক অপশন। একটি বৃষ্টির দিনে শিক্ষক তার শিক্ষার্থীদের গোল হয়ে বসতে বলবেন এবং কোনো বৃষ্টির দিনে একটি স্মরণীয় ঘটনা সম্পর্কে তাদের অভিজ্ঞতা শোনাতে বলবেন। এই ধরনের প্রক্রিয়া প্রথম স্তরের শিক্ষার্থীর ভাষা বিকাশের কীভাবে সহায়ক হবে? তারা সামগ্রিক সঞ্চালনার দক্ষতা অর্জন করবে, তারা সক্রিয় সংযোগকারী হতে পারবে, তারা ভালো পাঠক হবে, তারা তাদের হাতের লেখার উন্নতি করবে। যখন তারা সবাই একসাথে বসবে তখন কি হবে? তারা অ্যাক্টিভ, যে ক্লাসটি আছে তখন অ্যাক্টিভ হবে, সক্রিয় সংযোগ হতে পারবে। তারা সবাই একসাথে শুনবে, তখন তারা অ্যাক্টিভ থাকবে। শ্রেণীতে শ্রবণগত প্রক্রিয়ার আয়োজন করে একজন শিক্ষক নির্ধারণ করতে চাইবেন যে শিক্ষার্থী শুনতে সক্ষম হয়েছে কিনা। এই বিচার করতে তিনি কোন ধ্রুবক বিশেষ গ্রহণ করবেন? মানে শোনার তিনি কিছু প্রথমে শোনাবেন, শোনানোর পর যে তারা শুনতে সক্ষম হয়েছে কিনা তা জানার জন্য তিনি কি করবেন? শিক্ষার্থীরা যা শুনেছে তার উপরে প্রশ্ন করে, মানে তিনি যা বলছেন তারা শুনছে, শোনার পর তিনি প্রশ্ন করবেন। শিক্ষার্থীরা যা শুনছে তার সংক্ষেপীকরণ করতে সমর্থ হবে, যা কিছু শুনে তার সংক্ষেপে বলতে পারবে। শিক্ষার্থীরা শান্তভাবে শুনে, যদি তারা একদম শান্তভাবে শুনে তখন তারা কি শুনতে পারবে? শান্তভাবে যদি তারা বসেই থাকে তাহলে হবে কি? প্রথম এবং দ্বিতীয়টি ঠিক এবং তৃতীয়টি ভুল, এ এবং বি ঠিক এবং সি ভুল। শান্তভাবে তারা শুনে সেটি হবে না। ভাষা দক্ষতা পরীক্ষা অবশ্য হবে সহজ, অনিশ্চিত, বিশ্বস্ত, জটিল। ভাষা দক্ষতার পরীক্ষা অবশ্য হবে বিশ্বস্ত। যখন একজন বক্তা একটি আলোচনায় দুটি বা অধিক ভাষা মিলিয়ে কথা বলে এটিকে বলে বহুভাষিকতা, কোড মিশ্রণ, কোড অপসারণ, দ্বিভাষিকতা। এই কোয়েশ্চনটি তো আগে বলেছি। যখন দুইটি এবং অধিক ভাষা মিলিয়ে কথা বলবে তখন কি করবে? তখন সে কোড মিশ্রণ বলবে। আমি কালকে শিলচর যাব, আমার ট্রেন মিস হয়ে গেছে, সেটা কি বলেছিলাম? কোড মিশ্রণ। আর কোড সুইচিং, আমি এখন বলার সময় বাংলা বলছি কিন্তু বাংলা বলতে বলতে আমি হঠাৎ করে ইংরেজিতে ডাইরেক্টভাবে কথা শুরু করছি, তখন কি করছি? আমি কোড অপসারণ, কোড সুইচিং করেছি। আর বহুভাষিকতা হচ্ছে মাল্টিল্যাঙ্গুয়ালিজম, দ্বিভাষিকতা হচ্ছে বাইল্যাঙ্গুয়ালিজম। নিম্ন প্রদত্ত কোন প্রক্রিয়াটি সম্ভাবনা লেখকের দ্রুত সম্পাদিত লিখনের সঙ্গে সম্পর্কিত নয়? মানে লেখার সাথে সম্পর্ক এখানে কি নয়? কাদা দিয়ে ছাঁচ নির্মাণ, মানে যে মাটি দিয়ে মিষ্টি কুমড়ো বা বাসনপত্র ছোটো থাকতে বানানো হয় সেটা। বোতাম এবং চেন লাগানো, লেস লাগানো এবং সেলাই লাফানো। এই যে চারটি অপশনের মধ্যে তিনটি আছে ফাইন মোটর স্কিলের উদাহরণ, আর একটি হচ্ছে গ্রস মোটর স্কিলের উদাহরণ। ফাইন মোটর স্কিল লেখার সাথে সম্পর্কযুক্ত, গ্রস অ্যান্ড ফাইন। গ্রস মোটর স্কিল হচ্ছে যে বড় বড় মাংসপেশির সাহায্য লাগবে, যেমন আপনি দৌড়াতে বা লাফাতে বা সাঁতার কাটতে, সেগুলি হবে গ্রস মোটর স্কিল। আর ফাইন মোটর স্কিল বোতাম লাগানো, সেলাই করা বা কাদা দিয়ে কোনো জিনিস তৈরি করা, সেটি হবে ফাইন মোটর স্কিলের উদাহরণ। ফাইন মোটর স্কিল, এই তিনটি হচ্ছে ফাইন মোটর স্কিল, কিন্তু লাফানো বা জাম্পিং সেটা হচ্ছে গ্রস মোটরের উদাহরণ।
স্বাধীনভাবে লেখার জন্য একজন শিক্ষিকা তার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রচুর সুযোগ প্রদান করবেন। এটি তার শিক্ষার্থীদের কোন ক্ষেত্রে সাহায্য করবে? লিখনের সময়ে ব্যাকরণগত নির্ভুলতা, নির্ভুল শিখন, বিষয় এবং ধারণা বুঝতে পারা, ব্যবহৃত ভাষাটি বুঝতে পারা। এখানে তিনি যে বিষয় আর ধারা বুঝতে পারা, যে বিষয় এবং ধারা আছে সেটা বুঝতে পারবেন। নিম্ন প্রদত্ত কোনটি অমনোযোগী পঠনের উপযুক্ত দৃষ্টান্ত? মানে অমনোযোগী পঠনের কোনটি? পরীক্ষার জন্য প্রস্তুতি, তখন আপনি মনোযোগ দিয়ে পড়বেন। স্বাস্থ্যসম্মত বুঝতে একটি ডাক্তারি রিপোর্ট, যখন আপনি কোনো রিপোর্ট পড়বেন তখন আপনি মনোযোগ দিয়ে পড়বেন। যে চাকরিতে তুমি যোগ দিতে চাও তার নিয়মাবলী ও শর্ত পঠন, যখন তুমি কোনো চাকরিতে যোগ দিচ্ছ তার যে নিয়ম, যে ইনস্ট্রাকশন আছে সেটি তো আপনি মন দিয়েই পড়বেন। দিনের খবরের একটি সাধারণ ধারণা পেতে খবরের কাগজ পঠন, যখন আপনি নিউজ পেপার পড়বেন তখন তো এখানে এত মনোযোগ দিয়ে পড়ার দরকার নয়, জাস্ট একটা সাধারণ ধারণা পাওয়ার জন্য পড়বেন, সেটিও মনোযোগী পঠনের উদাহরণ। শ্রেণীতে শিক্ষাভিত্তিক ভাষার বিকাশের জন্য একজন শিক্ষক শিশু দিবসের উপর শিক্ষার্থীকে একটি রিপোর্ট লিখতে বললেন। সহপাঠীদের সঙ্গে বার্তালাপের জন্য শিক্ষার্থীকে সুযোগ করে দিলেন। খেলার মাঠে শিশুদের ব্যবহৃত ভাষা পর্যবেক্ষণ করলেন। শিক্ষার্থীর প্রিয় কার্টুন চরিত্রের দ্বারা ব্যবহৃত অশিষ্ট শব্দগুলি শোনাতে বললেন। শিশু দিবসের উপর শিক্ষার্থীকে একটি রিপোর্ট লিখতে বললেন। তিনি যে কেমন সে ভাষা শিখতে সক্ষম হয়েছে, তার কেমন ভাষার বিকাশ ঘটেছে, যখন সে রিপোর্ট লিখবে তখন বোঝা যাবে। চিত্র পঠনেরই একটি অঙ্গ হওয়া উচিত, কারণ চিত্র পঠনের সাথে যে চিত্র থাকে সে বা চিত্র দিয়ে 1 নম্বর 2 নম্বর যে চিত্র কাহিনী থাকে সেটি কথা বলা হচ্ছে। এটি শিশুদের এই ধরনের চিত্র অঙ্কনের অনুমতি দেয়। সম্ভাবনাযুক্ত পঠনের এটি প্রাথমিক স্তর। এটি শিক্ষার্থীকে ব্যস্ত থাকতে এবং ক্লাসের শৃঙ্খলা মেনে চলতে সাহায্য করে। এটি বিভিন্ন রঙের প্রকাশ ঘটায়। যখন পিকচার থাকে, এই যে ক্যাকশিয়াল এবং আঙ্গুরের গল্প, বা যে এইভাবে গল্প থাকেন, গল্পের মধ্যে প্রথম ছবিতে 1, 2 থাকে, এই গল্পগুলি প্রাথমিক স্তরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমাদের 15টি এবং আগের 15টি 30টি কোয়েশন হয়ে গেছে, তাই এখানে ক্লাসটি সমাপ্ত হলো। আপনি আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। ধন্যবাদ।